কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলের নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যা সহ মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, আন্দোলন চলাকালীন সময় গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ। 2025 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসি পরীক্ষার অংশ নেওয়ার কথা ছিল ফাইয়াজের। ধানমন্ডিতে মা বাবার সঙ্গে থাকতেন তিনি। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভার রোপা গ্রামে। ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম দিশান প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কর্মরত। মা ফারহান দিবা গৃহিণী। ছোট বোন ফারিন ইসলাম উইলার্স লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিচালনা করছে। শেখ হাসিনার পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের গুঞ্জন ও জল্পনা শোনা যাচ্ছে। এমন অবস্থায় শেখ হাসিনাকে উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলে আবারও জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র। স্থায়ী সময় গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকেসপারসন বেদান্ত প্যারেল এ তথ্য জানিয়েছেন। সোমবার ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইতিমধ্যেই 1 মাস পার করেছে। গত 5ই আগস্ট ও তার অন্তর্বর্তী সময়ের পরিস্থিতির অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশের সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীন প্রভাবের দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলকে কি কোনো কৌশলগত আবেগ আছে কিনা বলে মনে করছেন কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী। কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলছে। এর বাইরে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। পৃথক প্রশ্নের ওই সাংবাদিক বলেন, কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল। এই অভিযোগ কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে চাপে ফেলতে পারে? জবাবে তিনি বলেন, আমি সেই রিপোর্টগুলো দেখিনি, তবে আমি দায়িত্বহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয়। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের নতুন MDকে যোগদান করতে দেয়নি তিতাসের কর্মকর্তা এবং কর্মচারীরা।
বরং ভাঙচুর চালানো হয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদের কর্পোরেশন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল বাংলার কর্মকর্তা আর স্টাফদের উপর হামলার চেষ্টা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে অফিসে। মূলত তিতাসের নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে যোগদান করতে বাধা দিতেই এই হামলা চালানো হয়। এর আগে সোমবার 9 সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় জিটিসিএল এমডি শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডি হিসেবে বদলির আদেশ জারি করে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিটিসিএল এর এমডি পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোল বাংলা মহাব্যবস্থাপনা কারিগরি ক্যাডার শাহনেওয়াজের পারভেজকে জিটিসিএল থেকে বদলির পূর্বক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এলপিসির ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হলো। এক্ষেত্রে শর্তযুক্ত হবে যে চলতি দায়িত্ব একটি সামরিক ব্যবস্থা ও তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতি ক্ষেত্রে কারো কোনো অধিকার সৃষ্টি করা ক্ষুণ্ণ করবে না। এছাড়া চলতি দায়িত্ব দেওয়ার পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার পূর্ববর্তী পদ বা মূল পদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন। সেই অনুযায়ী তিনি জিটিপিএলসিটির ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করেন। কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই আদেশে অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। শ্রমিক বিক্ষোভের জেরে কার্যরত অচল হয়ে পড়েছে পোশাক শিল্প। বিরূপ পরিস্থিতির কারণে আশুলিয়া, সাভার ও টঙ্গীতে সোমবার 119টি কারখানা বন্ধ রাখা হয়। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য জাহাজীকরণের অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিদেশি ক্রেতারা, দিচ্ছেন না নতুন অর্ডার। সামগ্রিকভাবে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানান শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র কাজ করছে। এর মধ্যে রাজনৈতিক ঢুকে পড়েছে। এ সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমএ সূত্রে জানা গেছে, গাজীপুর, আশুলিয়া অঞ্চল, শারমিন মিম স্টাইলিং গ্রুপ সহ 68টি কারখানা সবেতনে লিপ উইক পে বন্ধ রাখে। যেসব কারখানা খোলা ছিল এর মধ্যে 13টি কারখানা শ্রমিকরা কাজ না করে বেরিয়ে যান। এছাড়া 8টি কারখানা খোলা থাকলেও শ্রমিক ও বহিরাগত কাজ বন্ধ করে ভেতরে বিশৃঙ্খলা করছে। সব মিলিয়ে 119টি কারখানা বন্ধ রাখা হয়। বিজিএমের জ্যেষ্ঠ সভাপতি আব্দুল হিল রাকিব বলেন, রেমিটেন্স ও গার্মেন্টসের এই দুটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পোশাক শিল্পকে ধ্বংস করতে চক্রান্ত শুরু করেছে। বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে শ্রমিক অসন্তুষ্টের পুরনো নাটক মঞ্চস্থল করতে চাচ্ছে। এ ধরনের দুর্বৃত্তদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। তিনি আরও বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পোশাক খাতে অর্ডার কমে গেছে। বিদেশি ক্রেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের ভরসা দিতে সরকারের তরফ থেকে বার্তা দেওয়া উচিত।